আমার সব আছে কিন্তু মানসিক শান্তি নাই। আমার মা আমার সাথে কথা বলে না। মেজো আপা বলে দিয়েছে তার সাথে যেন কখনো যোগাযোগ না করি কিংবা তার বাড়িতে না যাই। আমিও যাওয়ার চেষ্টা করিনি কখনো। শিমুলকে বাচ্চা উপহার দিয়েছি, সেই শোভাতে আমি তার থেকে বাড়িটা আমার নামে লিখে নিয়েছি। ইদানিং খেয়াল করি আমার বাচ্চাটা একটু অন্যরকম। একটু শব্দ হলে কিংবা কোনো আওয়াজ হলে বাচ্চা আমার এদিকে সেদিকে তাকায় না। আর 5-10টা বাচ্চার মতো তার আচরণ না। সে তেমন কান্নাও করে না, মুখ দিয়ে কোনো শব্দও করে না। ডাক্তার দেখায়, ডাক্তার বলে মনে হয় বোবা হবে। তারপরেও দেখেন অনেকে বয়সের সাথে সাথে পরিবর্তন হয়, দিন যায় মাস যায়, বাচ্চা কিন্তু নরমাল হয় না। অনেক ডাক্তার অনেক চিকিৎসা দেওয়ার পরেও ডাক্তার বলে দিয়েছে সে স্পেশাল চাইল্ড। কি আর করার, আমি হতভাগ্য মা, মেনে নিতে পারি না। বিভিন্ন হুজুর কবিরাজ ঝাড়ফুঁক করাই কিন্তু কোনো লাভ হয় না। আসলে সে জন্মগতভাবে এমন, আল্লাহ না চাইলে সে কখনো স্বাভাবিক বাচ্চা হতে পারবে না। সবাই বলে এগুলো নাকি আমার বোনের অভিশাপ, কিন্তু আমি এগুলো বিশ্বাস করি না। কারণ পাছে লোকে অনেক কথাই বলে, তাতে আর বিশ্বাস করতে নেই। আর আমিও করি না। আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছু হয় না। বাচ্চাটা আমার এভাবেই বড় হতে লাগলো। আমিও দ্বিতীয় বাচ্চার জন্য চেষ্টা করতে লাগলাম, কিন্তু হচ্ছিল না। এর মধ্যে আমার শিমুলের কাশির সাথে রক্ত যেতে লাগলো হঠাৎ করে। আমি মনে করেছি এমনি, সে শুধু ডাক্তার দেখিয়ে ওষুধ আনে, কিন্তু কোনো পরীক্ষা নিরীক্ষা করে না। দিন যায় মাস যায়, সমস্যাটা বাড়তেই থাকে। তারপর একদিন সে ডাক্তারের কাছে যায়। ডাক্তার তাকে অনেকগুলো টেস্ট দেয়। টেস্টগুলো করার পর ধরা পড়ে তার খাদ্যনালীতে ক্যান্সার হয়েছে। রিপোর্টটা দেখার পর আমার পায়ের নিচের মাটি নাই। আমি আবার ওই মাসেই গর্ভবতী হই। এ যেন মরার উপরে খাড়ার ঘা। একদিকে তার চিকিৎসার জন্য দৌড়ানো, অন্যদিকে আমার গর্ভকালীর সময়। তার কাছে ক্যাশ টাকা যা ছিল সব শেষ করে ফেলেছে। অবশেষে একটা জমি বিক্রি করে। আর আমার বাচ্চা যেন এবার সুস্থ হয়, তাই আমি কোনো কিছুতে কমতি রাখি না। ভালো ভালো খাই, ভালো ভালো ডাক্তার দেখাই, ভিটামিন নেই, ঝাড়ফুঁক করি, হাতে গলায় তাবিজ, যাতে একটা সুস্থ বাচ্চা হয় আমার। অন্যদিকে আমার বড় আপা, আমার দোকানের সামনের লোকটা, একদিন আমার দোকানে আসে, সাথে আরো কয়েকজন লোক, তারা বিয়ের বাজার করতে এসেছে, তাই কসমেটিক কিনতে এসেছে। সেদিন আমার খুব লাভ হয়। এরপর থেকে লোকটা প্রায় আমার দোকান থেকে এটা সেটা কিনতো। কথার ছলে একদিন লোকটার নাম জানতে পারি আসলাম। আমি ব্যাপারটা গুরুত্ব দেই না। 2 দিন পর পর লোকটা অনেকগুলো কাস্টমার নিয়ে আসতো আমার দোকান থেকে বিয়ের কসমেটিক কেনার জন্য। তো লোকটার সাথে সম্পর্কটা আমার সহজ হয়, টুকিটাকি কথা হয়। তার স্ত্রী বাচ্চা জন্ম দেওয়ার সময় মারা যায়, তাও 7 বছর আগে, এখনো বিয়ে করেনি। এরকম তার পরিবারের কথা বলতে লাগলো, আমি শুনতে লাগলাম, কারণ বিষয়টা আমি তেমন আমলে নেই না। ওমা, লোকটা একদিন আমার বাড়িতে বিয়ের প্রস্তাব দেয়। আমার বাড়ির ঠিকানা কিভাবে পায় সেটা আমি জানি না, কিন্তু আমার মায়ের কাছে বিয়ের প্রস্তাব দেয়। আর লোকটা আমাকে দেখার জন্য দোকানে বসে থাকতো। আমি বিয়ে করতে চাই না, তাকে সরাসরি না করে দিয়েছি। আসলে আমি আর কখনো বিয়ে করতে চাই না। পুরুষদের আর বিশ্বাস করতে ইচ্ছে হয় না। তিনি সিঙ্গাপুর চলে গেলেন। তিনি সিঙ্গাপুর প্রবাসী ছিলেন। এরপর তার বিষয়টা একদম মাথা থেকে চলে যায়। একদিন রাত 3টার দিকে আমার ফোনে একটা কল আসে বিদেশি নাম্বার থেকে। রিসিভ করি, তখন তিনি পরিচয় দেন তিনি আসলাম। তখন সিঙ্গাপুরের সকাল। তো আমি তাকে ঝাড়ি দিয়ে বলি, এত রাতে কেউ কল দেয়, আমাকে কল দিবেন না। তিনি দিনের পর দিন আমাকে কল দেয়, আমি রিসিভ করি না। এভাবে কেটে যায় 1 বছর। তারপরেও তিনি আমাকে কল দিতেন। আস্তে আস্তে তার সাথে ভালোভাবে টুকিটাকি কথা বলা শুরু করি এবং আমিও এক পর্যায়ে তার সাথে বিয়ের জন্য রাজি হয়ে যাই। আমাদের বিয়েটা মোবাইলে হয়। তিনি 3 মাস পর দেশে আসবেন। আমাকে পাসপোর্ট করতে বললেন। আমি পাসপোর্ট কপি সহ কাবিন এবং প্রয়োজনীয় সবকিছু তাকে এক লোকের মাধ্যমে বিদেশে পাঠাই। তিনি সাথে সাথে আমার ভিসা লাগিয়ে ফেললেন এবং 3 মাস পর দেশে আসেন আমার ভিসা সহ নিয়ে। আর ওইদিকে আমার ছোট বোন, আল্লাহর অশেষ রহমতে আবার একটা পুত্র সন্তান জন্ম দিলাম। কিন্তু আমার স্বামীর অবস্থা দিন দিন খারাপ থেকে খারাপ আরো বেশি হয়ে যাচ্ছে। শেষে তিনি আরো 2টা জমি বিক্রি করে ভারতে গেলেন ক্যান্সারের চিকিৎসা করাতে। 1 বছর থাকবেন সেখানে। আসলাম যেদিন সকালে ল্যান্ড করবে সেই দিন আমাকে ফোন করে বলে এয়ারপোর্টে থাকতে, অবশ্যই তুমি আসবে। আমি যেহেতু বউ, আমাকে তখনও তুলে নেওয়া হয়নি। আমি তখন বললাম, দূর, কি বলো, তোমাদের পরিবারের সবাই থাকবে, আমি যেতে পারবো না, আমার লজ্জা লাগবে। আসলাম তখন বলল, এত কিছু বুঝি না, তুমি আমার অনেক সাধনার ফল। টানা 2 থেকে 2.5 বছরের মতো তোমার পেছনে ব্যয় করেছি, আসতে তোমাকে হবে। আমি বললাম, কখনো না, আসবো না, আমি বলে দিলাম, আমার লজ্জা লাগে। আসলাম আমায় বলল, আচ্ছা যাও, আসতে হবে না, আল্লাহ হাফেজ। আমি বুঝতে পেরেছি সে আমার সাথে রাগ করেছে, কিন্তু কি করব, তার পরিবারের মানুষ কি বলবে, তাই লজ্জায় আর যাইনি। এদিকে সে আসার আগের দিন আমি দোকান বন্ধ করে আমাদের বাড়িতে চলে যাই, কারণ সমাজের চোখে আমি খারাপ না। তাই আমি চেয়েছি সে আমাকে আমাদের বাড়ি থেকে উঠিয়ে নিয়ে যাক, কারণ তারও তো পরিবার আছে। আর আমি দোকান করতাম, এটা সবার চোখে শোভনীয় নয়। সে দেশে এসে আমাকে ফোন করেনি, কিন্তু বিমান থেকে নামার সাথে সাথে আমাকে SMS দেয় সে ভালো মতো নেমেছে, এখন বাড়ির জন্য রওনা দিচ্ছে। আমি এয়ারপোর্ট যাইনি কেন, সেজন্য রাগ। আমি এয়ারপোর্ট যাইনি সেজন্য অনেক বেশি রাগ করেছে। সে দেশে আসার 3 দিন পরে আমাকে 80 জন বরযাত্রী নিয়ে তুলে নিয়ে যায়। ছোট খাটোর মতো একটা অনুষ্ঠান হয়ে যায়, কিন্তু জাঁকজমকপূর্ণ ছিল না, কারণ এটা
এটা আমাদের দুজনেরই ছিল দ্বিতীয় বিয়ে। তাদের বাড়িতে যাওয়ার পর সবাই আমাকে দেখতে আসে। সালাম করতে করতে কোমর শেষ। সালামি 9,000 টাকা পেয়েছি আর গহনা সব মিলিয়ে 7 ভরির মতো পেয়েছি। রাতের বেলা আমাকে বাসর ঘরে দেওয়া হলো। আমার 2 হাত ভর্তি মেহেদি, পরনে লাল রঙের একটি শাড়ি। আয়নাতে নিজেকে নিজে দেখে লজ্জা পাচ্ছি। মনে হচ্ছে এটা আমার প্রথম বিয়ে আর আমি 17 বছরের একটা যুবতী। সে কিছুক্ষণ পর রুমে এলো, এসেই গাল ফুলিয়ে আছে। আমি সালাম দিলাম, সে সালাম নিল আর কিছু বলছে না। এভাবে 10 মিনিট যাওয়ার পর সে নিজে থেকে বলছে, আমি তোমার উপর রাগ করেছি, তোমার সাথে কথা বলি না। আমি বললাম হ্যাঁ ভালো। আসলাম তখন বলল, এয়ারপোর্টে আসনি কেন? তোমাকে দেখলে খুব খুশি হতাম। আমি বললাম এখন দেখো। আসলাম আমার কোমর জড়িয়ে ধরে বলল, হ্যাঁ দেখছি তো তোমাকে। আচ্ছা কথা দাও, আমাকে ছেড়ে কোথাও যাবে না। আগের জন্য আমাকে ছেড়ে মাটির নিচে চলে গেছে, খুব কষ্টে সেই সুখ সামলিয়েছি। যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও, এই কষ্ট আমি সামলাতে পারবো না। হয় মারা যাব, না হয় কুমায় চলে যাব। আমি জানি না, আল্লাহ যা করেন সবকিছু আল্লাহর হাতে। আমার সাথে কখনো প্রতারণা করো না। আসলাম আমায় বলল, একটু ভরসা আর বিশ্বাস রেখে দেখো, অতীতে সব ভুলে শুধু আমার মাঝে ডুবে থেকো।